অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার 100% কমন সাজেশনের জন্য আমরা একটি গ্রুপ তৈরি করেছি। এই গ্রুপে তোমরা সকল সাবজেক্টের কমন সাজেশন এবং লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশনে গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে একটি কবিতা নিয়ে। কবিতাটির নাম হচ্ছে নলেজ, লিখেছেন ইলেনর ফার্জিওন। তো এই কবিতাটি আমরা পড়ার পরে বাংলায় অর্থসহ বোঝার চেষ্টা করব এবং তারপরে ফাইনাল যে অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটিতে আমরা এখান থেকে বেশ কিছু মেটাফোর আইডেন্টিফাই করব। সেই মেটাফোরগুলো কিভাবে ব্যবহার করা হয়েছে, কেন ব্যবহার করা হয়েছে, সেই কারণগুলো আমরা সেখানে উল্লেখ করব। তো প্রথমে আমরা চলো এই চমৎকার কবিতাটি পড়ে নিচ্ছি। নাম নলেজ, নলেজ মানে জ্ঞান, আর এটি লিখেছেন ইলেনর ফার্জিওন। দেখো তিনি কি সম্পর্কে কবিতাটি লিখেছেন। তিনি মূলত এই কবিতাটি দিয়ে কি বোঝাতে চেয়েছেন? ইউর মাইন্ড ইজ এ মিডো, তোমার মন হচ্ছে একটা তৃণভূমি। মিডো শব্দের অর্থ হচ্ছে তৃণভূমি, তোমার মন হচ্ছে একটা তৃণভূমি। টু প্লান্ট ফর ইউর নিডস, তোমার যখন প্রয়োজন হয় তখন সেটিকে প্লান্ট করার জন্য বা চাষাবাদ করার জন্য তোমার মনটা হচ্ছে একটা তৃণভূমি, যখন প্রয়োজন পড়ে সেটিকে আবাদ করার জন্য। ইউ আর দ্য ফার্মার, এবং তুমি হচ্ছ সেই কৃষক। তোমার মনের যে তৃণভূমি রয়েছে সেখানে তুমিই হচ্ছ সেই কৃষক। উইথ নলেজ ফর সিডস, যার কাছে কিনা রয়েছে নলেজ ফর সিডস অর্থাৎ জ্ঞানের বীজ। তোমার মনের মধ্যে একটা তৃণভূমি রয়েছে, সেখানে তুমি চাষাবাদ করতে পারো এবং তুমিই হচ্ছ সেই কৃষক যার কাছে রয়েছে সিডস অর্থাৎ বীজ। কিসের বীজ? নলেজ বীজ অর্থাৎ জ্ঞানের বীজ। বাকি অংশটুকু আমরা দেখব। দেখো পরবর্তী অংশে লেখা রয়েছে, ডোন্ট লিভ ইউর মিডো আনপ্লান্টেড অ্যান্ড বেয়ার, তোমার সেই যে মিডো, তোমার যে সেই তৃণভূমি সেটিকে কখনো আনপ্লান্টেড রেখো না বা চাষাবাদহীন অবস্থায় রেখো না। অ্যান্ড বেয়ার, সেটিকে কখনো খালি অবস্থায় রেখো না। স ইট উইথ নলেজ অ্যান্ড টেন্ড ইট উইথ কেয়ার, তুমি সেটিকে চাষাবাদ করো। দেখো বলা হয়েছে স ইট উইথ নলেজ, তুমি সেটাকে তোমার জ্ঞান দ্বারা চাষাবাদ করো। অ্যান্ড টেন্ড ইট উইথ কেয়ার, এবং সেটিকে তুমি যত্ন সহকারে পরিচর্যা করো। টেন্ড মানে হচ্ছে পরিচর্যা করা, তুমি সেটিকে পরিচর্যা করো যত্ন সহকারে। হু উড বি এ নো নাথিং, দেখো এখানে কবি আবার প্রশ্ন করেছে যে হু উড বি এ নো নাথিং, কে হতে চায় একজন জ্ঞান শূন্য মানুষ। এখানে নো নাথিং বলতে বোঝানো হয়েছে কি, যে কোনো কিছু সম্পর্কে জানাশোনা নেই এমন ব্যক্তি। তো এমন ব্যক্তি আসলে কে হতে চায়? একজন জ্ঞান শূন্য ব্যক্তি আসলে কে হতে চায়? হোয়েন হি মাইট গ্রো, যখন তার জানার উপায় রয়েছে, যখন তার বড় হওয়ার উপায় রয়েছে, তারপরও কোন ব্যক্তি আছে যে কিনা জ্ঞান শূন্য থাকতে চায়? দ্য সিডস অফ নলেজ অফ স্টার্স অ্যান্ড স্নো, দেখো সেই জ্ঞান অর্থাৎ জ্ঞানের বীজ অফ স্টার্স অ্যান্ড স্নো, যেটা কিনা তারকা এবং স্নো তুষারপাতের মতো। দ্য সায়েন্স অফ নাম্বারস, এবার কিছু জ্ঞানের কথা কবি বলেছেন, সেটি হচ্ছে দ্য সায়েন্স অফ নাম্বার অর্থাৎ সংখ্যার বিজ্ঞান। দ্য স্টোরিজ অফ টাইম, সময়ের গল্প। দ্য ম্যাজিক অফ মিউজিক, সুরের রহস্য, সুরের জাদু বা গানের জাদু। দ্য সিক্রেট অফ রাইম, ছন্দের রহস্য। সিক্রেট মানে জানি গোপনীয়তা, এখানে মূলত রহস্য বলতে বোঝানো হয়েছে। তো দ্য সিক্রেট অফ রাইম, ছন্দের রহস্য। এই সকল বিষয়গুলো তুমি জানতে পারবে যখন তুমি জ্ঞান অর্জন করবে। ডোন্ট বি এ নো নাথিং, কখনোই একজন জ্ঞান শূন্য মানুষ হইও না। দেখো এখানে নো নাথিং বলতে কি বোঝানো হয়েছে সেটি কিন্তু উপরে আমি বুঝিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু লেখা ছিল যে কে হতে চায় একজন জ্ঞান শূন্য ব্যক্তি। সুতরাং তুমিও ডোন্ট বি এ নো নাথিং, একজন জ্ঞান শূন্য ব্যক্তি হইও না। প্লান্ট ইন দ্য স্প্রিং, তুমি বসন্তের সময় প্লান্ট করো বা চাষাবাদ করো। অ্যান্ড সি হোয়াট হারভেস্ট, এবং এটা দেখো যে হোয়াট হারভেস্ট দ্য সামার উইল ব্রিং, এবং তুমি এটা দেখো যে সামার বা গ্রীষ্মকালে তুমি কি ধরনের ফসল পাও। তুমি বসন্তে চাষাবাদ করো এবং তার ফলাফল তুমি সে গ্রীষ্মে গিয়ে দেখতে পাবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা চমৎকার এই কবিতাটি পড়লাম। কবিতাটি পড়ে মূলত বুঝতে পারলাম কবি আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে আমাদের মন হচ্ছে একটা তৃণভূমির মতো, সেখানে চাইলেই কিন্তু আমরা চাষাবাদ করতে পারি। তৃণভূমিতে একজন কৃষক যেভাবে তার ফসল চাষাবাদ করে, ঠিক তেমনিভাবে আমাদের মনকে তিনি একটি তৃণভূমির সাথে তুলনা করেছেন, যেখানে চাইলে আমরা জ্ঞান অন্বেষণ করতে পারি, জ্ঞান চাষাবাদ করতে পারি। তিনি আমাদেরকে এটিও বলেছেন যে আমাদের মন বা এই যে তৃণভূমি, এটিকে কখনো খালি রাখা উচিত না, এটিকে অবশ্যই যত্নের সহকারে চাষাবাদ করা উচিত, যাতে করে ভবিষ্যতে আমরা ভালো একটি ফলাফল পেতে পারি।
আমরা চমৎকার একটি কবিতা পড়লাম। এবার এই কবিতা থেকে যে মেটাফোর সংক্রান্ত অ্যাক্টিভিটি এখানে দেওয়া রয়েছে সেই অ্যাক্টিভিটি আমরা সম্পন্ন করব। এখানে লাইন অফ দ্য পোয়েম রয়েছে, আমরা কবিতা থেকে সেই সকল লাইনগুলো এখানে তুলে ধরব যে সকল লাইনে আমরা বিভিন্ন মেটাফোর খুঁজে পাই। এরপর আমরা কি করব, কম্পেয়ারিং পারসন থিং, অর্থাৎ ওই সকল মেটাফোরগুলো দিয়ে কাকে তুলনা করা হয়েছে বা কোন বস্তুটিকে তুলনা করা হয়েছে সেটি আমরা এখানে লিখব। তারপরে বলা হয়েছে মেটাফোর কম্পেয়ার্ড টু, অর্থাৎ কিভাবে বা কোন ওয়ার্ড দিয়ে সেটিকে তুলনা করা হয়েছে সেটি আমরা আবার এই খালি ঘরে লিখব। এবং সবশেষ ঘরে আমরা লিখব রিজন টু ইউজ দ্য মেটাফোর্স, অর্থাৎ সে মেটাফোর কি কারণে ব্যবহার করা হয়েছে তার কারণটা আমরা এখানে লিখব। তো ঠিক এভাবে আমরা সম্পূর্ণ এই ছকটি পূরণ করব। তাহলে চলো দেখে দিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা দেখো, তোমাদের মূল যে গাইড রয়েছে তার শেষের দিকে তোমরা এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে। এখানে লেখা রয়েছে অ্যান্সার টু দ্য কোশ্চেন 3, তোমরা এখানে উত্তরটি পেয়ে যাবে। দেখো এখানে যে লাইনগুলো আমরা পাই, যার মধ্যে প্রথম লাইনটি হচ্ছে ইয়োর মাইন্ড ইজ এ মিডো। তো এখানে এই যে মিডো, এই মিডো শব্দটিকে মূলত মেটাফোর হিসেবে নেওয়া হয়েছে এবং সেটিকে তুলনা করা হয়েছে কিসের সাথে, মাইন্ডের সাথে বা মনের সাথে। তো আমরা সেখানে লিখতে পারি, দেখো যে কি কারণে, টু কম্পেয়ার দ্য সেটিং অফ অ্যাটেইনিং নলেজ, অর্থাৎ আমরা যে জ্ঞান অর্জন করব বা জ্ঞান আহরণ করব সেটিকে কম্পেয়ার করার জন্য বা তুলনা করার জন্য ব্যবহার করা হয়েছে। পরবর্তী বাক্যটি হচ্ছে ইউ আর দ্য ফার্মার, তুমি হচ্ছে সেই কৃষক। তো এখানে ফার্মার বলতে বোঝানো হয়েছে লার্নারকে, লার্নারের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ যে ব্যক্তি শেখে সে ব্যক্তি। তো কেন করা হয়েছে, টু ইন্ডিকেট ওয়ান্স ফাংশন ফর অ্যাটেইনিং নলেজ, অর্থাৎ একজন কৃষক যেভাবে চাষ করে একজন লার্নারও কিন্তু সেভাবে শিখে। তো তাদের মধ্যে যে ফাংশনটা কাজ করে এটিকে ইন্ডিকেট করার জন্য বা নির্দেশ করার জন্য। এবার বলা হয়েছে সো ইচ উইথ নলেজ, সোয়িং শব্দটা রয়েছে এখানে, দেখো মূল শব্দটা হচ্ছে সো, তো এখানে সোয়িং এই যে শব্দটি, এই সোয়িং মূলত লার্নিংকে প্রকাশ করে বা শেখাকে প্রকাশ করে। এখানে টু কম্পেয়ার দ্য লার্নিং প্রসেস, অর্থাৎ আমরা যে কোনো কিছু শিখব সেটিকে কম্পেয়ার করার জন্য মূলত সোয়িং শব্দটা ব্যবহার করা হয়েছে। পরবর্তী যে বাক্যগুলো সেগুলো আমরা এখানে পেয়ে যাব। দেখো বলা হয়েছে প্লান্ট ইন দ্য স্প্রিং, অর্থাৎ বসন্তের সময় প্লান্ট করো বা সেটিকে চর্চা করো। তো এখানে প্রেজেন্ট অর ইয়ুথ, অর্থাৎ বর্তমান সময় বা বর্তমান যে তারুণ্য সেটিকে বোঝানো হয়েছে স্প্রিং দিয়ে, বসন্তকাল দিয়ে। কিভাবে বোঝানো হয়েছে, দেখো টু পয়েন্ট আউট দ্য প্রপার টাইম ফর লার্নিং, অর্থাৎ ঠিক এখনই হচ্ছে যথার্থ সময় কোনো কিছু শেখার, এটিকে বোঝানো হয়েছে। এরপর বলা হয়েছে অ্যান্ড সি হোয়াট হারভেস্ট, এবং দেখো যে কি হারভেস্ট পাওয়া যায়। তো এখানে হারভেস্ট দিয়ে মূলত ওয়াইজডম বা জ্ঞানকে বোঝানো হয়েছে, তুমি যে জ্ঞানটা অর্জন করবে সেটি। তো কেন ব্যবহার করা হয়েছে, দেখো টু ইমপ্লাই দ্য রিওয়ার্ড রিসিভড ফর দ্য বেস্ট ইউজ অফ টাইম, তুমি যে তোমার সময়টা সঠিকভাবে ব্যবহার করেছো সেটিকে বোঝানোর জন্য, তার একটি পুরস্কার অর্জন করার জন্যই মূলত এখানে হারভেস্ট কথাটা ব্যবহার করা হয়েছে। তাহলে শিক্ষার্থীরা ঠিক এভাবেই তোমরা এখানে মেটাফোরগুলো খুঁজে বের করবে এবং লেখার চেষ্টা করবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে চমৎকার এই কবিতাটি থেকে আমরা এই অ্যাক্টিভিটিটি সম্পন্ন করতে পারি। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করলাম নলেজ কবিতাটি নিয়ে এবং এটির বাংলা অর্থ সহ আমরা বুঝলাম, মেটাফোরগুলো আমরা পূরণ করলাম। এর পরবর্তী ক্লাসে অন্য কোনো কবিতা নিয়ে আমি আলোচনা করব এবং সেটির সঠিক উত্তর আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।